ফিলিস্তিন আর ইসরায়েলের সম্পর্ক বুঝতে হলে আমাদের আদি ইতিহাস থেকে বুঝতে হবে। এই ভূখণ্ডের রাজনৈতিক আর অর্থনৈতিক বিবর্তনকে বুঝতে হবে। মোটামুটি 4টা আধুনিক কাল পর্বে আমরা ফিলিস্তিনের ইতিহাসকে দেখব। আজ শুরু করব অটোমান সাম্রাজ্য থেকে। আমরা যদি সেই গানের মতো করে দেখি, আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই সুন্দর দিন কাটানোর সময় থেকে আমরা ফিলিস্তিনের ইতিহাসের পথে আপনাদেরকে হাঁটিয়ে নিয়ে যাব। তাহলে এই কনফ্লিক্ট, এই সহিংসতার উৎস আর তার বিবর্তন নিয়ে আমাদের একটা স্পষ্ট ধারণা হবে। অটোমান সাম্রাজ্য নিয়ে বাংলাদেশে টিভি সিরিয়াল বাংলায় অনুবাদ করে দেখানো হয়, খুবই জনপ্রিয় সেসব সিরিজ। আমি দেখিনি, কিন্তু এটা বুঝতে পারি এই জনপ্রিয় হবার পিছনে কিছু কারণ আছে। আমরা অটোমান সাম্রাজ্যের ইতিহাস দেখব, কারণ এর সাথেই জড়িয়ে আছে ফিলিস্তিনের বিবর্তনের ইতিহাস। অটোমান সাম্রাজ্যকে ঠিক কলোনি বলা যাবে না, কিন্তু যে বিশাল সাম্রাজ্য তারা গড়ে তুলেছিল, যা পশ্চিমা উপনিবেশগুলো থেকে অনেক গুণে প্রগতিশীল এবং আলাদা, সেই সময়ে ঠিক কোন কারণে অটোমান সাম্রাজ্য টিকে থাকতে পারলো না, সে আলাপটা আমরা করব। সেই সময়ের উপনিবেশিক শক্তিগুলোর একটা তুলনামূলক আলোচনাও আমরা করব। আসেন শুরু করি। অটোমান সাম্রাজ্যের শক্তি আর দুর্বলতাগুলো কি কি ছিল। অটোমান সম্রাটেরা ছিল মুসলমান সুন্নি, কিন্তু অটোমান সাম্রাজ্য ছিল একটা বিস্তৃত, বহুজাতি, বহু সংস্কৃতি, বহু ভাষা, বহু ধর্মের মিলিত একটা সমাজ। 20% অধিবাসী ছিল খ্রিস্টান, 5% ইহুদি। সেই সময়ে যদি আমরা তুলনা করি, তার যে প্রতিবেশী সাম্রাজ্যগুলো ছিল, কলোনি মাস্টার ছিল, তার তুলনায় অটোমান সাম্রাজ্যে রিলিজিয়াস টলারেন্স বা ধর্মীয় সহনশীলতা ছিল অনেক বেশি। মাঝে মাঝে যুদ্ধ আর সামাজিক অস্থিরতার সময় এই অবস্থার সাময়িক পরিবর্তন ঘটলেও সাধারণভাবে একাডেমিক স্কলারেরা সবাই স্বীকার করে ধর্মীয় সহনশীলতার কথা। ইনফ্যাক্ট এই সহনশীলতার একটা ঐতিহাসিক প্রয়োজনও ছিল, কারণ এটা ছিল একটা কৃষিভিত্তিক সমাজ। এই সমাজের ফাংশনিং এর জন্য একটা স্থিতিশীলতা লাগে। এই বিষয়টা মনে রাখবেন, আমরা এই বিষয়টা ফিরে আসব শিল্প বিপ্লব আলাপ করার সময়। অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল ইউনিক। তারা তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অংশে তাদের সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করত না। শাসন ব্যবস্থা ছিল ডিসেন্ট্রালাইজড, বিকেন্দ্রীকৃত। স্থানীয়দের দিয়ে সে গভর্নিং কাউন্সিল তৈরি করত, তারাই শাসন চালাতো। এমনকি ট্যাক্স কালেকশন ছিল ডিসেন্ট্রালাইজড। ট্যাক্স আদায়ের অধিকার কিনে নিতে হতো কেন্দ্র থেকে, আর নির্ধারিত হারে একটা নিয়মের মধ্যে থেকে স্থানীয় কালেক্টররা ট্যাক্স আদায় করত। অটোমান সাম্রাজ্যের মানুষেরা ছিল সুখী। ইস্তাম্বুলের আরেক নাম ছিল দার সাদাত বা সুখের আবাস। কয়রা একটা প্রশ্ন করেছে কেউ, কেন অটোমান সাম্রাজ্যের মানুষ সুখী ছিল? একজন খুব গুছিয়ে কারণগুলো লিখেছে, সময় থাকলে পড়ে দেখতে পারেন। আমি আর এটার বিস্তারিতে গেলাম না। তুরস্ক সব ধর্মের মানুষের জন্য এত আগ্রহের জায়গা ছিল যে কোথাও কেউ নিপীড়িত হলে তারা বলতো, তোমরা অটোমান সাম্রাজ্যে আসো। জার্মানিতে নিপীড়িত হয়ে তুরস্কে আসা রাব্বি আইজাক জারফেতি, সে তার ইহুদি ভাইদেরকে আহ্বান জানাচ্ছে অটোমান সাম্রাজ্যে এসে শান্তিতে বসতি করতে। এই ছবিটা আঁকা হয়েছে সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে, যখন ইস্তাম্বুলে জারফেতি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদেরকে স্বাগত জানাচ্ছেন ইস্তাম্বুলে। অটোমান সাম্রাজ্যে ঠিক কখন থেকে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপিত হয়েছিল? অটোমানেরা 15 শতকের ইনকিউজিশনের সময় থেকেই ইহুদি অভিবাসীদের গ্রহণ করা শুরু করে। ইনকিউজিশন মানে কি জানেন তো? ক্যাথলিক চার্চের তৈরি করা একটা আইনি কাঠামো, যা দিয়ে অখ্রিস্টানদেরকে শাস্তি দেওয়া হতো ব্লাসফেমির জন্য। এর শিকার হতো মুসলমান আর ইহুদিরা। বাংলাদেশের মুসলমানদের কেউ কেউ ব্লাসফেমি আইন চায়, কিন্তু এটা ভুলে যান, এই ইনকিউজিশনের মাধ্যমে ব্লাসফেমি আইন দিয়ে মুসলমান আর ইহুদিদেরকে একই সাথে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল 15 শতকের ইউরোপে। এরপর থেকেই অটোমান সাম্রাজ্যে ইহুদি অভিবাসীদের গ্রহণ করার একটা ঐতিহ্য ছিল, কারণ যেহেতু দুই ধর্মই এই অত্যাচারের শিকার হয়েছিল। ঠিক সেই সময়ে ফিলিস্তিন মানে অটোমান সাম্রাজ্যের সময়ে 18 শতকে ফিলিস্তিন কেমন ছিল? ফিলিস্তিনের জনগোষ্ঠীর 85% ছিল মুসলিম, 10% খ্রিস্টান, 5% ইহুদি। অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে সম্প্রীতির মধ্যে তারা বসবাস করত। ফিলিস্তিন সবসময় একটা আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্র ছিল, কারণ ছিল
ফিলিস্তিনকে ঘিরে নানা পবিত্র স্থান ছিল সব ধর্মেরই। এই পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রীরা আসতো, পর্যটকেরা আসতো, মিশনারিরা আসতো ধর্ম প্রচার করতে। ফিলিস্তিনের ভাষা ছিল আরব, কিন্তু তা সত্ত্বেও কায়রো, দামেস্কাস আর বৈরুতের সংস্কৃতি দিয়ে গভীরভাবে প্রভাবিত ছিল ফিলিস্তিনের জনগোষ্ঠী। ঠিক এই সময়টাতে 1870 থেকে 1910 সাল পর্যন্ত ফিলিস্তিনের গ্রামীণ জীবন কেমন ছিল সেটা জানাটা গুরুত্বপূর্ণ, কারণ ওই গ্রামীণ জীবনের একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে যাওয়াটাই ফিলিস্তিনের দুর্দশার জন্য একটা বড় ভূমিকা রেখেছে। ফিলিস্তিনের সেই সময়ের 4.5 লাখ জনগোষ্ঠীর প্রায় 3/4 ছিল কৃষক। 700টা গ্রামে তারা বাস করত। গ্রীষ্ম চাষ করত ফল, সবজি, সিম, ডাল, হেমন্তে জলপাই আর বসন্তে বার্লি আর গম। গম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য। ফিলিস্তিনের ভূমি খুব উর্বর। জায়নবাদীরা মনে করত দুনিয়াতে 2টা উর্বর ভূমির দেশ আছে, একটা ফিলিস্তিন আর একটা উর্বর রাষ্ট্র হচ্ছে আর্জেন্টিনা। এই দুইটাই ইহুদি রাষ্ট্র স্থাপনের জন্য নির্বাচিত হয়েছিল, কারণ তারা মনে করত এই দুটো বসতি উর্বর জায়গা। সেই ইতিহাসে আমরা পরবর্তী পর্বগুলোতে আসব। অটোমান সাম্রাজ্যে সম্মান, প্রতিপত্তি আর মর্যাদা ছিল জমির মালিকানা। একটা কৃষিভিত্তিক সমাজে সেটাই তো হওয়ার কথা। এই 19 শতকের আগে ফিলিস্তিনে জমির মালিকানা ছিল সামাজিক। কোন ব্যক্তি জমির মালিক ছিল না, মালিক ছিল সমাজ। সবাই যেন ঘুরে ফিরে ভালো জমিতে আবাদের সুযোগ পায় সেটা নিশ্চিত করার জন্য 1-2 বছর পর পর জমির নতুন করে বিতরণ করা হতো। ফলে সবাই জমিতে ঘুরে ঘুরে ফসল ফলানোর অধিকার পেত। এর মধ্যে আর একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি? সারা ইউরোপে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব নিয়ে এলো জাতীয়তাবাদের ধারণা। শিল্প বিপ্লবের উপজাত যে জাতীয়তাবাদ সেটা আপনি জানতে পারবেন আর্নেস্ট গেলনারের নেশন এন্ড ন্যাশনালিজম বইতে। 1983 সালে প্রকাশিত এই বইয়ে তিনি যুক্তি দিয়েছিলেন যে জাতীয়তাবাদ শিল্প বিপ্লবের একটা উপজাত। গেলনার বলছেন যে শিল্পায়নের ফলে সংগঠিত সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে পরিবর্তনগুলি হয় তা জাতীয়তাবাদের উত্থানের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করে। তিনি বলেছিলেন যে একটা শিল্পায়িত সমাজের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ, শিক্ষিত এবং মোবাইল কর্মশক্তির প্রয়োজন আছে, আর তার জন্য রাষ্ট্রকে প্রচার করতে হয় সাধারণ সংস্কৃতি এবং ভাষার, সেটাই জাতীয়তাবাদ। এই প্রক্রিয়ায় জাতির উত্থান এবং জাতীয়তাবাদী মতাদর্শের বিস্তার ঘটায়। সুতরাং গেলনারের মতে জাতীয়তাবাদ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির নতুন অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন মেটানোর জন্য উদ্ভূত হয়। আর উল্টো দিকে কৃষিভিত্তিক সমাজের জন্য দরকার একটা স্থিতিশীল সমাজ। কৃষক যেন জমির পাশে থাকে। স্থিতিশীল কৃষি কর্মী বা কৃষক যেন শতাব্দীর পর শতাব্দী একই জায়গায় কৃষি কাজ করে। আর শিল্পের জন্য দরকার একটা মোবাইল কর্মশক্তি, যে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে সহসা। যাই হোক, এই 19 শতকে জাতীয়তাবাদী ধারণা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। জাতীয়তাবাদীরা গল্প শোনাতে থাকলো জাতির উৎস নিয়ে, তার বৈশিষ্ট্য নিয়ে, তার ঐতিহাসিক বিজয় নিয়ে। বুলগেরিয়ানরা সেই 681 সালে বাইজেন্টাইনিয়ান সাম্রাজ্য থেকে তাদের মুক্তিকে সেলিব্রেট করা শুরু করল। সার্বরা স্মরণ করতে শুরু করলো 1389 সালের কসোভের যুদ্ধের কথা। ফরাসিরা 1331-এ জোয়ান অফ আর্কের আত্মত্যাগকে স্মরণ করতে শুরু করলো। অটোমান সাম্রাজ্যের অংশ গ্রিসে শুরু হলো জাতীয়তাবাদী স্বাধীনতার সংগ্রাম। ফুসলালোকে ফুসলালো ইংল্যান্ড, সাপোর্ট দিল ইংল্যান্ড। গ্রিসে সেই সময় কৃষিভিত্তিক সমাজ ছিল। জাতীয়তাবাদের উত্থানের কোনো শর্ত ছিল না। এই জাতীয়তাবাদী আন্দোলন ছিল আরোপিত। শুধু গ্রিস না, বলকান অঞ্চলে সার্বিয়াকে হারালো অটোমান সাম্রাজ্য, গ্রিস হারালো 1830 সালে, রোমানিয়া হারালো 1878 সালে, 1830 সালে হারালো আলজেরিয়া ফ্রেঞ্চদের কাছে, 1881 সালে তিউনিসিয়া হারালো ফ্রেঞ্চদের কাছে। মানে শিল্পায়িত ইউরোপ অটোমান সাম্রাজ্যকে খুবলে খুবলে খেতে শুরু করলো এক এক করে। কিন্তু কোনটা হয়, সরাসরি ইউরোপের কলোনি হয়ে গেল, অথবা ইউরোপের কোন একটা দেশের আশ্রিত নয়া উপনিবেশ হলো। গ্রিস তাই হলো। এইবার আসেন বাংলাদেশ প্রসঙ্গে। এটাকে আমরা বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সাথে মিলিয়ে দেখব। মজার আলাপ আছে।